সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে। তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃত কাজের হিসাব। আমরা এর আগের ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় আমরা সে সম্পর্কে আলোচনা করছিলাম। তারপরেও আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু সামান্য করে আবার শুরু থেকে বলছি যে তাপগতীয় যে প্রক্রিয়ায় সিস্টেমের ভিতরে কোনো তাপ প্রবেশ করতে পারে না অথবা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যাইতে পারে না, তখন তাপগতীয় সেই প্রক্রিয়াকে আমরা নাম দিচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো তাপগতীয় যে প্রক্রিয়ার কথাই আমরা বলি না কেন, প্রত্যেকটা প্রক্রিয়ায় আমাদেরকে একটা সিস্টেম বিবেচনা করতে হয়। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়াটার ক্ষেত্রেও আমাদের একটা সিস্টেম আছে, সেটাকে আমরা নাম দিচ্ছি বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ বিচ্ছিন্ন সিস্টেম মানে এই সিস্টেমটা পরিবেশ থেকে আইসোলেটেড করা থাকে, এই সিস্টেমের ভিতরে তাপ যাইতে পারে না, সিস্টেম তার নিজের শক্তিকে ব্যয় করে কাজ করে। তো আমরা ধরো প্রথমে কোনো একটা সিস্টেম কল্পনা করছিলাম, যেই সিস্টেমে ক্ষুদ্রতি অল্প পরিমাণে তাপ, ধরো ডিকিউ পরিমাণে তাপ সরবরাহ করলাম। তাপ সরবরাহ করায় যদি সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ডিইউ হয়, সিস্টেম যদি পরিবেশের উপরে ডিডব্লিউ কাজ সম্পাদন করে, তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি দেখো এই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। অর্থাৎ যখন আমার সিস্টেমটা বদ্ধ সিস্টেম ছিল ওই সময়ে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণাটা আমরা এটা পাই। এখন আমরা সিস্টেমটাকে যদি বিচ্ছিন্ন করে দিই, পরিবেশ থেকে আইসোলেটেড করে দিই, আইসোলেটেড করে যদি আমরা সিস্টেমে তাপ সরবরাহ করি কিন্তু সিস্টেমের ভিতরে কোনো তাপ যাবে না, অর্থাৎ ডিকিউ এর পরিমাণ শূন্য। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ শূন্য যদি হয় তাহলে 1 নং সমীকরণে আমরা এই ডিকিউ এর মানকে শূন্য বসাইতে পারি। যখন আমরা ডিকিউ সমান শূন্য বসাবো তখন আমরা পাবো ডিইউ প্লাস ডিডব্লিউ সমান 0, তাহলে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের কৃত কাজ যেটা পাইছে সেটা অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান, এবং এখানে একটা ঋণাত্মক চিহ্ন আছে। ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পাইছে। তার মানে কোনো সিস্টেমের তাপমাত্রা যখন কমে যাবে তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে তখন ডিইউ সমান ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ পাবো। তাহলে এখন ধরো আমরা আদিতে কোনো একটা গ্যাসের চাপ, যে কোনো একটা গ্যাস নিলাম, ওই যে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন আমরা বললাম যে ডিকিউ সমান শূন্য, ওই অবস্থায় গ্যাসের একটা চাপ ছিল, চাপ ধরলাম P1, গ্যাসের একটা আয়তন ছিল, আয়তন ধরলাম B1, এবং তাপমাত্রা ছিল, তাপমাত্রা ধরলাম T1, এবং ওই বিন্দুকে আমরা এই বিন্দু দ্বারা কি করছি, সূচিত করছি। লেখচিত্রের মধ্যে দেখো এই বিন্দু দ্বারা সূচিত করছি, তার মানে এই বিন্দুতে চাপ ফি, আয়তন ভি, তাপমাত্রা হচ্ছে কত টি। এখন আমরা সিস্টেমের চাপের পরিবর্তন করে ফি1 থেকে চাপ পরিবর্তন করে ফি2 করলাম, এবং আয়তন পরিবর্তন হয়ে ভি2 হলো, এতে তাপমাত্রা পরিবর্তিত হয়ে টি2 হলো। ফলে সিস্টেম যে পরিমাণে কাজ করবে, কাজ ডিডব্লিউ সমান আমরা জানি ফি ডিবি। এখন আমরা ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল কাজ পাবো, তার মানে টোটাল কাজ ডব্লিউ সমান ফি ডিবি, ভি আয়তন থেকে ভি2। তার মানে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আদিতে আয়তন ছিল দেখো B1, শেষে চূড়ান্ত আয়তন হচ্ছে B2। তার মানে B1 থেকে B2 আয়তনের পরিবর্তনে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমার টোটাল কতটুকু কাজ সম্পাদিত হয়েছে। তাইলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা যখন এটা হচ্ছে আমাদের মূলত সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, মোট কৃত কাজ ডব্লিউ সমান ফি ডিবি। তার মানে এখানে এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, তার মানে এখানে চাপ কি আছে, স্থির আছে। এখন আমরা এই প্রক্রিয়াটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিয়ে যেতে চাই। যদি আমরা এটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিয়ে যেতে চাই, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আয়তনের গুণফল, অর্থাৎ ফি বি গামা ফি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক সমান কে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আয়তনের গুণফলটা গামার উপরে নির্ভরশীল। এখন এইখান থেকে ফি বি গামা সমান ধ্রুবক, এই সমীকরণটাকে আমরা এখান থেকে যদি চাপ ফি এর মান বের করি, ফি এর মান বের করলে কে ডিভাইড বাই কত ভি টু দি পাওয়ার গামা, অর্থাৎ ফি সমান কে ডিভাইড বাই ভি টু দি পাওয়ার গামা। এই ফি এর এই মানটা আমরা এই 2 নং সমীকরণে বসাই দিতে পারি। কে ভি টু দি পাওয়ার গামা 2 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে ফি এর মান হবে কে ভি টু দি পাওয়ার গামা ডিবি, আর সমাকলনের সীমা হয়েছে B1 থেকে B2, অর্থাৎ আয়তন B1 থেকে B2 পর্যন্ত পরিবর্তন হয়েছে। এখন আমরা জানি কে একটি ধ্রুবক, কে সমাকলনের বাইরে চলে যাবে, কে সমাকলনের বাইরে নিয়ে আসলাম, আর B টু দি পাওয়ার গামা 1 বাই B টু দি পাওয়ার গামা, এটাকে আমরা ইনভার্স করে B ইনভার্স গামা, অর্থাৎ
বি ইনভার্স গামা অর্থাৎ বি এর উপরে পাওয়ারটা মাইনাস, দেখো বি এর উপরে মাইনাস গামা। তাহলে আমাদের এখানে এই বি টু দি পাওয়ার গামা ডিবি, এখানে কে ধ্রুবক, এটাকে যদি আমরা কি করি সমাকলন করি, এটাকে আমরা সমাকলন করলে সমাকলনের আমাদের একটা সূত্র আছে, এই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, আমাদের সূত্র হচ্ছে এক্স এর উপরে এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান। এখানেও ঠিক আমরা সেম সেই সূত্রটাই আমরা এখানে কি করতেছি, প্রয়োগ করতেছি। অর্থাৎ বি এর উপরে মাইনাস গামা, যেহেতু আমাদের সূচকটা মাইনাস গামা আছে, বি এর উপরে মাইনাস গামা প্লাস ওয়ান, মাইনাস গামা প্লাস ওয়ান। এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে সমাকলনের সীমা বি ওয়ান থেকে বি টু, এই সমাকলনের সীমাটা আমরা এখানে কি করলাম, বসাই দিলাম। এই সমাকলনের সীমা বি টু বি ওয়ান। এখন আমরা এই মাইনাস গামা প্লাস ওয়ানকে আমরা ওয়ান মাইনাস গামা লিখতে পারি, এবং এইটা আমরা ব্র্যাকেটের ভিতর থেকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। আমাদের কে ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা আছে, আর এখানে আছে আমার কত, বি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এটাকে আমরা ঘুরে লিখতে পারি। এই বি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, তাহলে মানে বি এর মান একবার আপার লিমিট বসবে বি টু, আবার লোয়ার লিমিট বসবে বি ওয়ান। তাই আমরা ওই বি এর জায়গাতে একবার বি টু বসাইছি, বি টু ওয়ান মাইনাস গামা মাইনাস বি ওয়ান ওয়ান মাইনাস গামা। তাইলে আমরা এখানে এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা এই পরিমাণে কাজ আমরা পাইছি হিসাব করে। এরপর আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কে একটি ধ্রুবক, আমরা বলছিলাম ফিবি গামা সমান কে, ফিবি গামা সমান কত বলছিলাম, কে বলছিলাম। যেহেতু ফিবি গামা সমান কে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে ফি ওয়ান বি ওয়ান গামা সমান ফি টু বি টু গামা। এই সমীকরণ থেকে দেখো, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি এই ফি ওয়ান বি ওয়ান গামা সমান ফি টু বি টু গামা। যেহেতু ফি ওয়ান বি ওয়ান গামা সমান ধ্রুবক, তাহলে ফি টু বি টু গামা সমানও ধ্রুবক হবে। তাহলে ফি ওয়ান বি ওয়ান গামা সমান ফি টু বি টু গামা সমান কে। তার মানে কে এর মান আমরা একবার বসাইতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা এই যে দেখো কেটাকে যদি আমরা এর সাথে গুণ করে দিই ভিতরে, এই সমীকরণের মধ্যে ভিতরে গুণ করে দিলে আমরা এখানে পাবো কত, কে ভি টু। তো ওই কে এর মান আমরা একবার বসাইলাম ভি টু এর ক্ষেত্রে ফি টু বি টু গামা, কে এর মান ফি টু বি টু গামা। আবার এখানে কে এর মান হচ্ছে কত, ফি ওয়ান বি ওয়ান গামা। অর্থাৎ কে এর মান একবার পাইছি ফি ওয়ান বি ওয়ান গামা, আবার পাইছি ফি টু বি টু গামা। তো এই কে এর মানটা আমরা এখানে বসাই দিয়ে, এই জায়গাতে দেখো এই কে এর মানটা বসাই দিয়ে আমরা এখানে গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে আমরা দেখো এখানে পাইছি ফি টু বি টু গামা ভি টু ওয়ান মাইনাস গামা। তাহলে আমরা জানি গুণের সময় যদি কোনো বেশ সমান থাকে, বেশ সমান থাকলে তাহলে সূচকগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে যোগ করলে মাইনাস গামা প্লাস গামা কাটা যাবে, এখানে ফি টু বি টু থাকবে। এই দেখো ফি টু বি টু লিখছি। আবার এখানেও যোগ করলে গামা প্লাস ওয়ান মাইনাস গামা, তাহলে প্লাস গামা মাইনাস গামা কাটা যাবে, ফি ওয়ান বি ওয়ান থাকবে। এই ফি ওয়ান বি ওয়ান দেখো আমরা ফি ওয়ান বি ওয়ান আমরা লিখছি। এখন এই ফি বি সমান আমরা যদি এটাকে আদর্শ গ্যাস ধ্রুবক ওই সমীকরণের সাথে আমরা যদি দেখাতে যাই, অর্থাৎ ফিবি সমান আর টি এক মোল গ্যাসের ক্ষেত্রে, আর যদি আমরা এন মোল গ্যাস বলি তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে ফিবি সমান কত, এন আর টি হবে। তাহলে এখন দেখো আমরা যদি বলি এক মোল গ্যাস, তাহলে এই ফি টু বি টু সমান আর টি টু, এই ফি ওয়ান বি ওয়ান সমান আর টি ওয়ান। এই দেখো এই ফি টু বি টু সমান আমরা বসাইছি আর টি টু, এই ফি ওয়ান বি ওয়ান সমান হচ্ছে আর কত, টি ওয়ান। এখান থেকে আমরা আর কমন নিছি, আর কমন নেওয়ার পরে দেখো আমরা কত পাইছি, এখান থেকে আমরা আর কমন নিচ্ছি, আর কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি টি টু মাইনাস টি ওয়ান, আর নিচে ছিল ওয়ান মাইনাস গামা। তাহলে এইটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ায় মোটকৃত কাজের হিসাব। এই হিসাবটা হচ্ছে শুধুমাত্র অনলি এক মোল গ্যাসের জন্য আমরা এই মানটা পাইছি। এখন আমরা চাইলে এটাকে একটু অন্যভাবেও লিখতে পারি, যেমন আর আমরা এই ওয়ান মাইনাস গামাকে গামা মাইনাস ওয়ান যদি লিখতে চাই, তাহলে এখানে টি টু মাইনাস টি ওয়ানকে টি ওয়ান মাইনাস টি টু লিখতে পারি। অর্থাৎ এটা দিয়ে লিখলেও তোমার কোনো সমস্যা নাই সূত্র, এটা দিয়ে অঙ্ক করলেও কোনো সমস্যা নাই। তুমি এই দুইটা সূত্রের যে কোনো সূত্রই কি করা যাবে, ফলো করা যাবে। এখন আমরা যদি বলি যে ওখানে আমরা এন মোল গ্যাস নিছি, কয় মোল গ্যাস, এন মোল গ্যাস। যদি আমরা এন মোল গ্যাসের কথা কল্পনা করি, তখন আমাদের এইখানেও একটা এন আসবে, এইখানেও একটা এন আসবে, এইখানেও একটা এন আসবে। অর্থাৎ এগুলো সবগুলাতে আমরা এন মোল গ্যাস বিবেচনা করলে এখানে হবে এই এত গুণন, এখানে একটা এন দিব আমরা এই এন মোল গ্যাসের জন্য। এইখানেও এন মোল গ্যাস হলে এখানে একটা এন হবে, এইখানেও এন মোল গ্যাস হলে এখানেও একটা এন হবে। তার মানে এইটি হচ্ছে এখন আমরা বলতে পারি যে এন মোল গ্যাসের জন্য রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। এখন দেখো প্রথমে আমরা চাপ P1 B1 চাপ P1 আয়তন B1 তাপমাত্রা T1 কে আমরা এই বিন্দু দ্বারা সূচিত করছি। T1 একটি সমষ্ণ লেখার উপরে, এরপর দেখো T2 আরেকটা সমষ্ণ লেখো, ওই সমষ্ণ লেখার উপরে আমরা একটা বিন্দু দিছি কত B, দেখো লেখচিত্রের মধ্যে সমষ্ণ লেখার উপরে দেখো আমরা একটা বিন্দু দিছি কত B। এই B বিন্দুতে গ্যাসের চাপ আছে, চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2, তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এখন
এ এবং বি এই দুই বিন্দুকে যদি আমরা একটি নিরেট রেখা দ্বারা যোগ করি, তখন এই নিরেট এই রেখাটাকে আমরা বলবো যে এটি হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এই যে লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা হচ্ছে মূলত কি রুদ্ধতাপীয় লেখা। তাহলে এই লেখাটার নাম হচ্ছে কি রুদ্ধতাপীয় লেখা। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এ থেকে বিতে আসতে টোটালে গ্যাস কর্তৃক প্রসারণ হচ্ছে এ বি ভি2 ভি1 এতটুকু ক্ষেত্রফলের সমান প্রসারণ হয়েছে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এ বি ভি2 ভি1 এতটুকু ক্ষেত্রফলের সমান কি কাজ সম্পাদন হয়েছে। এই জন্য আমরা লেখচিত্রে এ বি ভি2 ভি1 এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কাজ সম্পাদিত হয়েছে। এখন আমরা জানি রুদ্ধতাপীয় রেখাটা সমস্ত রেখার চেয়ে বেশি খাড়া বা অধিক খাড়া। কেন খাড়া? কারণ আমরা জানি একটি রেখা কতটা খাড়া সেটি বোঝা যায় সাধারণত রেখাটার কি দ্বারা, ঢাল দ্বারা। কোনো একটা রেখা কতটুকু খাড়া তার সাধারণত বোঝা যায় রেখাটার কি দ্বারা, ঢাল দ্বারা। অর্থাৎ ঢালটা কি, ঢালটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে রেখাটা কতটুকু অথবা ধনাত্মক এক্স অক্ষ বলতে পারি, অথবা অনুভূমিকের সাথে সে কতটুকু কোণ উৎপন্ন করে, উৎপন্ন কোণ দ্বারা আমরা যে কোনো রেখার ঢাল নির্ধারণ করি বা ঢাল নির্দেশ করে। তাহলে যে রেখা যত বেশি খাড়া তা ওই রেখার ঢাল তত বেশি। তাহলে ফিবি যে লেখচিত্রের কথা আমরা এখানে বললাম, এখানে মূলত চাপ বনাম আয়তনের লেখা। তাহলে ফিবি এ চাপ বনাম এ আয়তনের, ফিবি লেখচিত্রের কোনো বিন্দুতে ঢাল পরিমাপ করা হয়, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক তথা ভি অক্ষের সাথে, ভি মানে আয়তন অক্ষ, আয়তন অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই উৎপন্ন কোণের উপরে। তার মানে ওই কোণের পরিমাণ ফিবি লেখচিত্রের কোনো বিন্দুতে ঢাল পরিমাপ করা হয়, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ভি অর্থাৎ আয়তন অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের ট্যানজেন্ট দ্বারা। তার মানে ট্যানজেন্ট কেন? কারণ আমরা জানি ট্যানজেন্ট মানে ট্যান থিটা সমান লম্ব বাই কি ভূমি। তাহলে লম্বটা হবে আমার কত, চাপ, আর ভূমিটা হবে আমার কি আয়তন। তার মানে অর্থাৎ ডিভি ডিভাইড বাই ডিটি এটা হচ্ছে ট্যান থিটা, আর এটা কোনো রেখার ঢাল নির্দেশ করে। ডিভি ডিভি এর মান যত বড় হবে ওই রেখাটা তত বড় হবে বা খাড়া হবে। তার মানে অর্থাৎ আমরা বলবো যে রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখার চেয়ে অধিক খাড়া। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।